এক রাউন্ড গুলিসহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। হবিগঞ্জ ৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এবং জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আজ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তাহলে কি ব্যারিস্টার সুমন ছাড়া পেতে চলেছেন? তাকে কি মুক্তি অথবা জামিনে ছাড়া ছেড়ে দিতে পারে? দেশব্যাপী নাটকীয়ভাবে আওয়ামী লীগ জেগে উঠছে এবং অবিশ্বাস্যভাবে বিএনপি পিছু হটতে শুরু করেছে। ঘটনা শুরু। যদিও আমি এটা বলেছি, আবারও বলছি যে আওয়ামী লীগ ফিরবে, এটা অনিবার্য। এই মুহূর্তে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স গ্রহণ, তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স প্রদান এবং কয়েক হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন সদ্য ক্ষমতা গ্রহণ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির চাঞ্চল্যকর কালের কণ্ঠ সাক্ষাৎকারের পরে টনক নড়েছে সরকারের, এবং মহামান্য রাষ্ট্রপতি যে সকল কথা বলেছেন তার সবগুলোই যে সত্য সেটা সরকারের পদক্ষেপে একেবারে পরিষ্কার হয়ে গেল। এই গণভোট বাতিল হয়ে যাবে। এই জুলাই সনদ বলে কোনো সনদ থাকবে না। বিএনপি সম্ভবত সেই পথেই হাঁটছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার রাষ্ট্রপতির ম্যাজিক কাজ করতে শুরু করেছে? দর্শক মণ্ডলী, গতকাল রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। এরই সাথে সাথে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়তো গ্রেপ্তার হতে চলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন সারা দেশে আওয়ামী লীগ জেগে উঠেছে। দর্শক, কিভাবে জেগে উঠেছে সেটিও জানতে পারবেন। সেই সাথে আরো জানতে চলেছেন দর্শক, এবার জামিনে মুক্তি পেতে চলেছেন ব্যারিস্টার সুমন। দর্শক, আপনারাও কি চান ব্যারিস্টার সুমনের মুক্তি হওয়া উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে বেশ কিছু অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি চাই, এই ধরনের স্লোগান শুনলাম। ভিডিওটা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল এটা হচ্ছে আদালতের বারান্দায় এই মিছিলটা হচ্ছে, যে উচ্ছ্বাস আমি দেখতে পেলাম। সে কৌতূহলবশত আমি একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম আদৌ ঘটনা কি। তাহলে কি ব্যারিস্টার সুমন ছাড়া পেতে চলেছেন? তাকে কি মুক্তি অথবা জামিনে ছাড়া ছেড়ে দিতে পারে? এই যে কৌতূহলের পরিপ্রেক্ষিতে একটু খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করে আমার সামনে যে নিউজ দুইটা চলে আসলো, সেই নিউজটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমার ধারণাটা শতভাগ নিশ্চিত। হয়তো আর কিছুদিনের মধ্যেই আমরা ব্যারিস্টার সুমনকে মুক্ত দেখতে পাবো, অথবা তিনি তার জামিন হচ্ছে, তিনি কারাগার মুক্ত হচ্ছেন, এই বিষয়গুলো হয়তো আমাদের সামনে আসবে, সেরকমই আমার কাছে মনে হলো। আমি মূলত আজকে আপনাদেরকে দুইটা শিরোনাম পড়ে শোনাই। একটা হলো এখানে সুন্দরভাবে, আগে শিরোনামটা বলি, দীর্ঘদিনের রিমান্ড ও বন্দিত্ব, ব্যারিস্টার সুমনের মুক্তির দাবি জোরালো হচ্ছে। এটা হচ্ছে শিরোনাম। 23শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গতকালকে এই নিউজটা হয়েছে। মানে আমি যে ভিডিওটার কথা আপনাদেরকে বললাম ওটা গতকালকেরই ভিডিও। এই যে নিউজটা, এই নিউজে আপনি যদি পরিপূর্ণ পড়েন তাহলে এখানে একেবারে ধারা উল্লেখ করে বলা আছে কোন ধারায় কিভাবে সুমনকে কারাগারে আটকে রাখা হয়েছে, কিভাবে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে, সুন্দরভাবে এখানে বিস্তারিত তোলা আছে। আমি সেদিকে গেলাম না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি শিরোনামটা আবার বলে দিই, দীর্ঘদিনের রিমান্ড ও বন্দিত্ব, ব্যারিস্টার সুমনের মুক্তির দাবি জোরালো হচ্ছে, এই শিরোনাম। এই নিউজটা বলে আপনারা পেয়ে যাবেন। এখন আসেন ওই যে আমার সন্দেহটা, যে ব্যারিস্টার সুমনের মুক্তি চাচ্ছে, কিন্তু উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, তারা মুক্তি চাচ্ছেন, আনন্দ দেখতে পাচ্ছি, মানে একেবারে বলতে গেলে এটা শিওর যে হ্যাঁ তিনি মুক্তি পাচ্ছেন। এইটা খুঁজতে গিয়ে আমি যে শিরোনামটি পেলাম বা যে নিউজটা পেলাম সেটা শিরোনাম আগে আপনাদেরকে বলি। এটা 22শে ফেব্রুয়ারি 2026-এর নিউজ। শিরোনাম হলো, কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন। কারাগারে থেকে তিনি সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের আইনজীবী সমিতির নির্বাচনের প্রার্থী হয়েছেন। এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। আমি তো আমার তরফ থেকে এইটুকু বলতে পারি যে তিনি জয় হবেন, এটা আমার বিশ্বাস আছে। তার যেমন তার নির্বাচনী এলাকায় তার যে জনপ্রিয়তা, পাশাপাশি সারা দেশব্যাপী তার যে জনপ্রিয়তা, আদালত অঙ্গনেও, আদালত পাড়াতেও কিন্তু তার জনপ্রিয়তা আছে। তিনি একজন ভালো মানুষ, এটা সবাই জানে। তিনি যে হিংসার শিকার, তিনি যে প্রতিশোধের শিকার, প্রতিহিংসার শিকার, সেইটার কিন্তু প্রমাণ হয়ে গেছে গত 18 মাস। আমি একটু নিউজটার মূল বিষয়টা আপনাদেরকে একটু পড়ে শোনাই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি SCBA 2026-27 মেয়াদের নির্বাচন আগামী 11 ও 12 মার্চ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন কারাগার থেকে। এখানে দেখেন কি বলা আছে, বর্তমানে কারাবন্দী থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন। তাইলে আমি যে স্লোগান শুনলাম সেই স্লোগানগুলো অবশ্যই ব্যারিস্টার সুমনের সমর্থক যারা তার নির্বাচনী প্রচারণা করতেছেন। ব্যারিস্টার সুমনের নির্বাচনী প্রচারণায় তাকে অকুতোভয় জননেতা হিসাবে উল্লেখ করে বলা হচ্ছে। হত্যা, জেল, জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর। এখানে আপনার কি মনে হয় যে কিছু বাড়িয়ে বলা হয়েছে? আমরা তো এরকমই শুনি বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অনেক সমালোচনা থাকে। কিন্তু ব্যারিস্টার সুমনের নির্বাচনী বার কাউন্সিল নির্বাচনে সুমনের যে নির্বাচনী যে সমস্ত স্লোগান, যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে, অকুতোভয় জননেতা, হত্যা, জেল, জুলুম, লুণ্ঠন এবং মব জাস্টিসের বিরুদ্ধে তিনি এক প্রতিবাদী কণ্ঠস্বর, একেবারে বাস্তবে কিন্তু তিনি প্রমাণ করছেন কারাগারে যাওয়ার আগেই। সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনে মর্যাদার লড়াইয়ে নেমেছেন। তাকে তো দাবি রাখা যাবে না। তার যে আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই দেশের প্রকৃত দেশপ্রেমিকের আদর্শ তার মধ্যে বিদ্যমান, সেটা তো কোনোভাবেই তিনি আদর্শচ্যুত হবেন না, এটা আমাদের বিশ্বাস। এবং তিনি যে অকুতোভয়, তার মনে যে ভয় নাই, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বারবার প্রমাণ করছেন। এইবারও তিনি প্রমাণ করলেন, কারাগার থেকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিলেন, তাও আবার ছোটোখাটো কোনো পদ নয়, সম্পাদক পদের। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 অর্থাৎ চুনারুঘাট মাধবপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। তিনি তো নৌকাপতিকে নির্বাচন করেন নাই, বরঞ্চ নৌকাপতিকে যিনি নির্বাচন করছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, একসময় প্রতিবন্ধীর দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে তিনি জনগণের ভোটে জয় হয়েছেন, বিপুল ভোটে। ওই যে শুধুমাত্র তিনি তার আদর্শ বঙ্গবন্ধুর, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার, সেজন্যই তাকে 18 মাস ধরে বন্দী করে রাখা হয়েছে, সেটাই তো আমরা জানি। এই যে নিউজ দুটো আপনাদেরকে পড়ে শোনালাম, বার কাউন্সিল নির্বাচনে ব্যারিস্টার সুমন নির্বাচিত হতে পারবেন? নির্বাচিত হয়ে কি তিনি কারাগার থেকে মুক্তি পাবেন, নাকি অন্য কিছু? আপনার মন কোনটা বলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন। তবে আমার যেটা বিশ্বাস, অবশ্যই তিনি জয় হবেন এবং সত্যের জয় হয়। সত্যকে কোনোভাবেই ধামাচাপা দিয়ে রাখা যায় না। তার মতো প্রতিবাদী কণ্ঠস্বর এই বাংলায় খুবই প্রয়োজন। গত 18 মাসে প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন। তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আলোচনায় রাজনৈতিক মহলে তোলপাড়। অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স গ্রহণ, তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স প্রদান এবং কয়েক হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন সদ্য ক্ষমতা গ্রহণ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। প্রশ্ন উঠছে, এই তদন্ত কতদূর গড়াবে? শেখ হাসিনা পতনের পর আসিফ মাহমুদ ক্ষমতা গ্রহণ করেই লুটপাট শুরু করে এনসিপি নেতাকর্মীদের সহায়তায়। এরপর বিমানবন্দরে তাকে গুলির ম্যাগাজিন সহ আটক করা হয়, তবে তার হাতে মন্ত্রীর ক্ষমতা থাকার কারণে বিষয়টি তখন আর এগোয়নি। হারুন নিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে সমাবেশে বক্তারা বলেন, আসিফ মাহমুদ ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি সহ নানা অপকর্মে করেছেন। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সব লুটপাট ও অবৈধ অস্ত্র সংক্রান্ত অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এবার কি সত্যি আইনের মুখোমুখি হবেন আসিফ মাহমুদ, নাকি আবারও থেমে যাবে সব? তদন্তের ফলাফলই দেবে সেই উত্তর। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এই সহকারী একান্ত সচিব। দেশব্যাপী নাটকীয়ভাবে আওয়ামী লীগ জেগে উঠছে এবং অবিশ্বাস্যভাবে বিএনপি পিছু হটতে শুরু করেছে। ঘটনা শুরু। রাজনীতি চরম গৌরবময় অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। আমরা বাংলাদেশের রাজনীতি এটাই দেখতে পাচ্ছি যে ক্ষমতায় বিএনপি, মার খাচ্ছে বিএনপি। এটা একটা কপাল প্রদল। গত 15 বছর মার খেয়েছে, এখন আবার গত 15 বছর ক্ষমতার বাইরে থেকে আওয়ামী লীগের মার খেয়েছে, এখন ক্ষমতা এসেও আওয়ামী লীগের মার খাচ্ছে। 4 জন বিএনপিকে হত্যা করেছে আওয়ামী লীগ। আপনি চিন্তা করছেন, একই জায়গায়, একই বাড়িতে, বাবা ছেলে থেকে শুরু করে অনুসারীদের বিএনপির। এবং বিএনপি এতটাই বেকায়দায়, এটা স্বীকারও করতে পারছে না যে আমাদের দলের লোকজনকে আওয়ামী লীগ মেরে ফেলছে। বরং তাদের দখলকৃত পত্রিকাগুলো, তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দিয়ে বলাচ্ছে যে এটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।
অবশ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তো বিএনপি হত্যা করেছে আওয়ামী লীগ, এটা তারা বলতে পারছে না। ক্লিয়ার? দর্শক, এই জায়গায় শুধু নাটোরে না, নতুন আরেকটা খবর দেখেন। নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ। এর মানে হত্যা করেছে, এখন আবার বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে, বিএনপি অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগ। চিন্তা করেন, বরং আর আওয়ামী লীগের অফিস খুলছে। গোপালগঞ্জে বিএনপি নেতাকে আচ্ছা মতো পিটিয়েছে আওয়ামী লীগ, মাদারীপুরে আচ্ছা মতো পিটিয়েছে বিএনপিকে আওয়ামী লীগ, নারায়ণগঞ্জে বিএনপিকে পিটিয়েছে আওয়ামী লীগ। এরকম অসংখ্য খবর দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এটা কিছুদিনের মধ্যে দেখবেন যে ভয়ানক রূপ লাভ করছে এবং ব্যাপকভাবে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোক পিটাবে, কঠিন মাইর খাবে বিএনপির লোকজন। তাদের অফিস ভেঙেছে, অফিসে আগুন দিবে, এক কথা বললে আওয়ামী লীগ জেগে উঠেছে। এটার তাৎপর্য কি, এটার আলটিমেট কি এবং এটা আউটকাম কি? ভেরি ইন্টারেস্টিং আলোচনা। তো দর্শক দেখেন, এই যে মায়ের খেলো, নিহত হলো বিএনপি, আর বিএনপি আওয়ামী লীগের উপর দায়ও দিতে পারছে না। সরকার এবং দল হিসেবে বিএনপি এটা এড়িয়ে যাচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দ করছে না, জাস্ট দুই গ্রুপে মারামারি বলে এড়িয়ে যাচ্ছে। এটাকেই বলে পিছুহটা। এর মানে এমন মাইন্ডকে চেপে পড়েছে বিএনপি যে আওয়ামী লীগের নামও নিতে পারছে না। আসলে এটা কিভাবে ঘটেছে এটা একটু আপনাদের ব্যাখ্যা করি আগে। নাটোরে যে ঘটনাটা ঘটেছে, আরো দেশের বিভিন্ন জায়গায় দেশব্যাপী নির্বাচনের আগে 12 তারিখের আগে, বিশেষ করে 10 তারিখের পর থেকে 11 তারিখ, এই প্রায় 48 ঘন্টার মধ্যে দেশব্যাপী সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, এবং ভারত এটা কোঅর্ডিনেট করেছে উপর থেকে, আর বাকি কাজ লোকাল লেভেলে করেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে বিএনপি ভার্চুয়ালি মিটিং করেছে। এবং এই মিটিং সর্বোচ্চ পর্যায় থেকে এবং স্যাস্তা লেভেলও হয়েছে। বলেছে যে তোমরা ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনো, তোমাদেরকে এলাকায় আসার স্বাভাবিকভাবে বিচরণের সুযোগ দেব। এই আন্ডারস্ট্যান্ডিং এর ফলে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, বিএনপি জিতেছে। কথা মতো যারা আওয়ামী লীগের পালাতক ছিল, এলাকায় ছিল না, তারা বিএনপি ক্ষমতার সাথে সাথে সবাই তার এলাকায় চলে এসেছে। এলাকায় চলে এসে নাটোরে যে ঘটনা করেছে, আরো বিভিন্ন জায়গায় মাদারীপুর, গোপালগঞ্জে করতে শুরু করেছে। বাজার টাজার এগুলো সব তো বিএনপি নিয়ন্ত্রণে। এগুলো আওয়ামী লীগ এখন বলছে যে দাও, এখন তোমাদের ভোট দিয়ে ক্ষমতা এসেছে, আমার নিয়ন্ত্রণ ফিরিয়ে দাও। ওই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, এটা নিয়ে মারামারিতে বিএনপিকে জয় বাংলা করে দিচ্ছে আওয়ামী লীগ এবং অফিস টফিস ভেঙে ফেলছে। এটা যা শুরু, সব জায়গায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এটা করবে। আর আওয়ামী লীগের লোকজনের আত্মবিশ্বাস আছে, যদিও আমি এটা বলেছি, আবারও বলছি যে আওয়ামী লীগ ফিরবে, এটা অনিবার্য, এবং ফিরে বিএনপির সাথে মারামারি করবে, এটা রিয়ালিটি। বিএনপিকে পিটাবে, এটা রিয়ালিটি। এখানে এইভাবে আওয়ামী লীগ জেগে উঠছে এবং বিএনপিকে পেটাচ্ছে। দর্শক, এই হিসাব চলছে। নাটোরে নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ হচ্ছে। আরে কিসের অভিযোগ? ভাঙচুর করেছে আওয়ামী লীগ। এসব অভিযোগ এটা বাদ দেন, এটা গোপন করতে পারবে? এটা সোশ্যাল মিডিয়ার যুগ। বিএনপি আওয়ামী লীগের মারকে, এটা আওয়ামী লীগের নাম গোপন করছে, পত্রিকাগুলোকে নির্দেশ দিয়েছে যে আওয়ামী লীগ মেরেছে আমাদের, এটা বলবো না বাবা, বলবো অন্য কিছু। এবং যাদেরকে মেরেছে বিএনপি ক্ষমতার স্বার্থে কতটা নোংরা হতে পারে, তারা বলবে যারা নিহত হয়েছে ওরা বিএনপি কেউ না, অথচ ওরা সবাই সক্রিয় বিএনপি। বিএনপি দলীয়ভাবে কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদও জানায় কিছু না। বিএনপির নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে 23 ফেব্রুয়ারি কথা, একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর চলে। এই সময় কার্যালয়ের চেয়ার টেবিল অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আর এদিকে জামাত কিন্তু চুপচাপ। জামাতের সাথে বিএনপির কোনো মারামারি নেই, আওয়ামী লীগের সাথে কোনো মারামারি নেই। জামাতের উপর হামলা হয়েছিল নির্বাচনের পর, তো নির্বাচনের পর যে হামলা হয়েছিল এরপর জামাত চুপ, এবং বিএনপি এখন কিন্তু জামাতের উপর হামলা করছে না। জামাতের সাথে বিএনপির সাথে জামাত আন্ডারস্ট্যান্ডিং এসেছে, এই জন্য যা বিবৃতি দিচ্ছে, মাঠেও নামছে না। দেখেন না, জামাত কিন্তু মাঠে নামার কথা, বিএনপি যে অপকর্ম শুরু করেছে, কিন্তু জামাতের সাথে বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এমনকি এনসিপির আন্ডারস্ট্যান্ডিং আছে। অতএব শান্তি চুক্তিতে আছে বিএনপি জামাত। এখন মারামারি করো আওয়ামী লীগ বিএনপি, মজা বুঝো, মজা না? জামাত বিএনপির সাথে বা জামাত এনসিপি বিএনপির সাথে যে শান্তি চুক্তিটা হয়েছে, তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসা যাওয়ার মধ্য দিয়ে, এটা অঘোষিত অলিখিত শান্তি চুক্তি। এটা বেশি দিন থাকবে না, জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হবে। কিন্তু তার আগে বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে। 9 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোখলিসুর রহমান, কাশেম সহ আরো কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দ্রুত গ্রেপ্তারও হবে, যেহেতু বিএনপির অফিসে ভাঙচুর করেছে। কিন্তু এটা নিয়মিত মাইক খাবেন এবং আপনারা বলতে পারবেন না। বিএনপি পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ওসি বলছে আইনগত ব্যবস্থা নেবে, নেন আইনগত ব্যবস্থা। তাতে কি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এলাকায়, বৃহত্তর গোপালগঞ্জে দেখবেন যে বিএনপি মাইর কিভাবে খায় আওয়ামী লীগের। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই মুহূর্তে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে আজকে কিছু অগ্রগতি আপডেট ঘটেছে। আমি যদিও ইমিডিয়েট আগের ভিডিওটাতে আলাপ করেছি যে আওয়ামী লীগ ফিরবে, যে তাতে কোনো সন্দেহ নাই, সরকারের তরফ থেকে ফিরবে বা ফেরানো হবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার
দিয়েছিলেন এবং এমনকি মৌলবাদী সাম্প্রদায়িক জামাতকেও পর্যন্ত রাজনীতি করবার অধিকার দিয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমানের আমলে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে না, সেটি তারেক রহমানের ইচ্ছাই হোক বা আন্তর্জাতিক সমীকরণে হোক না কেন, যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এমন আলামতই পাওয়া গেছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত ঝড় পূর্বাভাস এবং অনেক পূর্বাভাস অন্যরকম হচ্ছে, পাল্টে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। আজকেই সকালের দিকে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর এই প্রথম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। আজকের এই বৈঠকে শেখ হাসিনা ঠিক কি বলেছেন, কেন তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিলেন এবং বিএনপি ও নির্বাচন নিয়ে তার বিস্ফোরক মন্তব্যগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির বেশ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার দেওয়া সরাসরি নির্দেশ। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নেত্রী হয়তো কোনো বড় আশ্বাস পেয়েছেন। বৈঠকে শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষক বাংলাদেশে থাকাকালীন বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু তারাই আবার নিজেদের দেশে ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন, এসব দুমুখ লোকদের ভরসায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন এই নির্বাচন প্রহসন তার উপযুক্ত ব্যাখ্যা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। শেখ হাসিনার দাবি, এই নির্বাচনে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার ভোট বর্জনের আহ্বানে দেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা তার শাসনামলের 2018 সালের নির্বাচনের দিনের ভোট রাতে হওয়ার অভিযোগের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এবার তো 12 ফেব্রুয়ারি ভোট 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ব্যালট বক্স বোঝাই করে রাখা হয়েছিল। অর্থাৎ তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা। শেখ হাসিনা যুক্তি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা দুটি কারণে সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, একটি অবৈধ সরকারের দেওয়া কোনো নির্দেশই আইনত বৈধ হতে পারে না। তিনি বিএনপি সরকারের নাম না নিলেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে, তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার কণ্ঠে সেই চিরচেনা আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তিনি জোর গলায় দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেবে না। বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, SM কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন এমনটা শোনা যাচ্ছে, এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই মাঠের পরিস্থিতি তুলে ধরেন এবং নেত্রীর নির্দেশে উজ্জীবিত হন। দর্শক, শেখ হাসিনার এই দেশে ফেরার ডাক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। একদিকে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থনের আশা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে বলছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি রাজপথে বড় কোনো কর্মসূচিতে ফিরছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই নির্দেশ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার পথ দেখাবে? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।